এই সংক্ষিপ্ত সারটি দি আর্ট অফ ম্যানিপুলেশন বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি জানতে পারবেন কিভাবে ম্যানিপুলেটিভ বা কৌশলী মানুষদের চেনা যায়, তাদের লুকানো উদ্দেশ্য বোঝা যায় এবং কিভাবে তাদের মানসিক খেলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। ভাবুন তো, যদি পৃথিবীর ৯৫% মানুষ বাকি ৫% মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হতো। আপনি কি জানেন যে প্রায়শই আপনার সিদ্ধান্ত, আপনার সম্পর্ক, এমনকি আপনার স্বপ্নগুলো আপনার নিজের নয়, এগুলো নীরবে অন্য কেউ ঠিক করে দিচ্ছে, যে আপনার মন আর হৃদয়কে নিয়ন্ত্রণ করছে। এটাই হলো দি আর্ট অফ ম্যানিপুলেশনের আসল দুনিয়া, যেখানে মানুষের মন একটা দাবার ছক হয়ে যায় আর অন্য কেউ তার চালগুলো দেয়। এই বইয়ের জাদুটা হলো, এটা আপনাকে দেখায় কিভাবে মানুষ আপনাকে ম্যানিপুলেট করে, কিভাবে তারা আপনার চিন্তাভাবনা বদলে দেয় আর কিভাবে আপনি অজান্তেই তাদের দাসে পরিণত হন। কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। এই সংক্ষিপ্ত সারে আপনি শিখবেন কোন ধরনের চরিত্রের মানুষ আপনাকে ব্যবহার করার চেষ্টা করে, ম্যানিপুলেশনের আসল সারমর্ম কিভাবে বুঝবেন, একজন মানুষের লুকানো উদ্দেশ্য আর অনুভূতি কিভাবে পড়বেন, আর সবচেয়ে বড় কথা, আপনার মন আর হৃদয় দখল করার জন্য তৈরি করা কৌশলগুলো কিভাবে এড়িয়ে চলবেন। এই বইটি শুধু একটি বই নয়, এটি একটি আয়না যা আপনার চোখের উপর থেকে পর্দা সরিয়ে দেয়, যাতে আপনি পরিষ্কারভাবে দেখতে পান কে বন্ধু আর কে আপনার জীবনের অদৃশ্য সুতোগুলো টানছে। তাই যদি আপনি ভিড়ের মধ্যে শুধু একজন বোড়ে হয়ে থাকতে না চান, বরং নিজের সিদ্ধান্ত নিজে নিতে চান, তাহলে এই আলোচনাটি আপনার জন্য একটি গেম চেঞ্জার প্রমাণিত হবে। অধ্যায় ১। ৫% মানুষ বাকি ৯৫% মানুষকে নিয়ন্ত্রণ করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দুনিয়ার লাগাম আসলে কার হাতে? আমরা ভাবি যে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিই আর নিজেদের শর্তে জীবনযাপন করি, কিন্তু সত্যিটা হলো আমরা প্রায়শই একটা খেলার অংশ মাত্র, আর সেই খেলাটা আমরা চালাই না, চালায় অন্য কেউ। বলা হয় পুরো পৃথিবীর মাত্র ৫% মানুষ বাকি ৯৫% মানুষকে নিয়ন্ত্রণ করে। শুনতে অদ্ভুত লাগলেও একটু মন দিয়ে ভাবুন তো, এটা কি সত্যি নয়? অফিসের বস, ক্লাসের শিক্ষক বা রাজনীতির নেতারা তো শুধু প্রতীক। আসল ক্ষমতা তো তাদের হাতে, যারা অন্যদের মন আর হৃদয়কে ম্যানিপুলেট করতে জানে। এবার ভাবুন, আপনি সকালে ঘুম থেকে উঠে কফি খাবেন না চা, তার সিদ্ধান্ত নিলেন। আপনি ভাবছেন এটা আপনার সিদ্ধান্ত, কিন্তু সত্যিই কি তাই? হতে পারে এই সিদ্ধান্তটি কোনো বিজ্ঞাপন, কোনো বন্ধুর অভ্যাস বা কোনো সামাজিক প্রভাবের মাধ্যমে আপনার মাথায় অনেক আগেই ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর আপনাকে শুধু এই ভ্রম দেওয়া হয়েছে যেটা আপনার পছন্দ ছিল। এটাই হলো ম্যানিপুলেশনের আসল শক্তি। কাউকে এটা অনুভব করানো যে সে যা করছে তা তার নিজের ইচ্ছাই করছে, যখন সত্যিটা ঠিক তার উল্টো। এই ৫% মানুষ সব জায়গায় আছে। তাদের কাছে টাকা বা বড় পদ থাকাটা জরুরি নয়। তাদের আসল শক্তি হলো অন্যদের দিয়ে নিজেদের ইচ্ছে মতো কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা। এই মানুষগুলো ভিড়ের মধ্যে চুপচাপ থাকে, কিন্তু তারাই খেলাটা নিয়ন্ত্রণ করে। তারা আপনার আবেগ নিয়ে খেলে, আপনার ভয়কে উস্কে দেয়, আপনার উচ্চাকাঙ্ক্ষাকে হাওয়া দেয়, আর তারপর আপনাকে এমন এক পথে নিয়ে যায় যা তাদের জন্য লাভজনক। এক মুহূর্তের জন্য ভাবুন তো, কতবার আপনি এমন কিছু করেছেন শুধু কারণ কেউ আপনাকে অপরাধ বোধে খুঁজিয়েছে, অথবা কেউ চালাকির সাথে আপনার প্রশংসা করে তার কথায় রাজি করিয়ে নিয়েছে। হয়তো আপনি ভেবেছিলেন এটা আপনার মনের পছন্দ, কিন্তু বাস্তবে সেটা ছিল একটা সুপরিকল্পিত চাল। এই কারণেই পৃথিবীর একটা বড় অংশ শুধু অনুসারী হয়েই থেকে যায়, আর অল্প কিছু মানুষ নেতা হয়ে সবার ওপর রাজত্ব করে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, ম্যানিপুলেশন কি একটা খারাপ জিনিস? সব সময় নয়। কখনো কখনো ম্যানিপুলেশন পজিটিভও হতে পারে। যেমন একজন শিক্ষক যিনি তার ছাত্রের মনস্তত্ত্ব বুঝে তাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন, বা একজন বাবা মা যিনি তার সন্তানের আবেগকে স্পর্শ করে তাকে সঠিক পথে চালিত করেন। পার্থক্য শুধু এটাই যে কেউ এটা স্বার্থের জন্য করছে নাকি উন্নতি ও ভালোর জন্য। বন্ধুরা, আমরা এটা বুঝতে পারছি যে যদি আমরা ম্যানিপুলেশন চিনতে না পারি, তাহলে আমরা সবসময় অন্যের হাতের পুতুল হয়েই থাকব। কিন্তু যদি আমরা এই কৌশলটা শিখে নিই, তাহলে আমরা শুধু অন্যের প্রভাব থেকেই নিজেদের বাঁচিয়ে রাখতে পারবো না, বরং পরিস্থিতিকেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবো। এবার ভাবুন, আপনি কোন শ্রেণীতে থাকতে চান? সেই ৯৫-এর মধ্যে যারা শুধু অন্যের চালে ফেসে থাকে, নাকি সেই ৫%-এর মধ্যে যারা নিজেরাই খেলার মাস্টার? মনে রাখবেন, জীবন একটা দাবার ছক। সবাই বনের মতো এগিয়ে চলে, কিন্তু যেতে শুধু সেই যে খেলতে জানে।
অধ্যায় 2, যে ধরনের চরিত্র থেকে সাবধান থাকবেন। একটু ভাবুন তো, জীবনে কতবার এমন মানুষের সাথে আপনার দেখা হয়েছে যারা বাইরে থেকে দেখতে খুব নিষ্পাপ, কিন্তু ভেতর থেকে আপনাকে তাদের অদৃশ্য জালে ফাঁসানোর চেষ্টা করছে। কখনো তারা বন্ধু হয়ে আসে, কখনো সহকর্মী হয়ে, আবার কখনো আমাদের নিজেদের সম্পর্কেও এমন মানুষ থাকে। এই মানুষগুলো সাধারণ নয়, তারাই হলো ম্যানিপুলেশনের দুনিয়ার আসল খেলোয়াড়। আপনি যদি কোনো ভিড়ের দিকে ভালো করে তাকান, তাহলে কিছু মুখ সহজেই চেনা যায়। যেমন সেই ব্যক্তি যে সব সময় অন্যদের দুর্বলতার দিকে নজর রাখে। তারা আপনার অভ্যাস লক্ষ্য করে, আপনার কথার সুর অ্যানালিসিস করে এবং আপনার প্রতিটি ছোট ভুল নিজের মাথায় জমিয়ে রাখে। বাইরে থেকে তারা নর্মালি দেখায়, কিন্তু বাস্তবে তারা আপনাকে একটা বইয়ের মতো পড়ছে। আবার এমন কিছু মানুষও আছে যারা সব সময় নিজেদের অসহায় দেখায়। তারা নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে, যাতে অন্যরা তাদের উপর দয়া করে আর তাদের সব দাবি পূরণ করে। আপনি ভাবছেন যে আপনি তাদের সাহায্য করছেন, কিন্তু বাস্তবে আপনি তাদের অদৃশ্য কৌশলের একটি অংশ হয়ে যান। প্রতিবার যখন তারা বলে আমি একা কি করব জানি না, বা তোমাকে ছাড়া আমি বাঁচব না, তখন তারা আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ হাসিল করে। কিছু চরিত্র আবার মিষ্টি কথা দিয়েও তাদের জাদু চালায়। তাদের প্রতিটি কথা চিনির মতো মিষ্টি। তারা বারবার আপনার প্রশংসা করবে, আপনাকে স্পেশাল অনুভব করাবে, আর আপনি তাদের ফাঁদে পড়ে যাবেন। আপনার মনে হবে যে এই ব্যক্তি সত্যিই আপনার দ্বারা মুগ্ধ, কিন্তু সত্যিটা হলো তারা আপনার সতর্কতাকে কমাতে চায়, যাতে যখন তারা তাদের আসল চাল দেবে তখন আপনি বাধা দিতে না পারেন। ভাবুন তো, কতবার এমন হয়েছে কেউ আপনাকে এমন কিছু বলেছে যা আপনি বিশ্বাস করেছেন, আর পরে বুঝতে পেরেছেন যে সেই বিশ্বাসটা শুধু তাদের কাজেই লেগেছে। এটাই হলো বিপজ্জনক। ম্যানিপুলেটিভ চরিত্রের মানুষরা আপনাকে ততক্ষণই সমর্থন করে যতক্ষণ তাদের লাভ হয়। এরপর তারা এমনভাবে গায়েব হয়ে যায় যেন তারা কখনোই ছিল না। আসল রহস্যটা হলো এই মানুষগুলোকে সবসময় সহজে চেনা যায় না। কখনো কখনো তারা বছরের পর বছর আপনার কাছাকাছি থাকে, আর আপনি টেরও পান না যে তারা আসলে আপনাকে ধাপে ধাপে ব্যবহার করছে। এটা অনেকটা দাবার মতো, প্রতিটি চাল খুব ভেবেচিন্তে দেওয়া হয়। তারা আপনাকে মানসিকভাবে নির্ভরশীল করে তোলে, যাতে যখন তারা আপনার কাছে কিছু চায় তখন আপনি না বলতে না পারেন। কিন্তু ভয় পাবার দরকার নেই। যদি আপনি সচেতন থাকেন, তাহলে আপনি এই চরিত্রগুলোকে চিনতে পারবেন। আপনাকে শুধু একটু পর্যবেক্ষণ করতে হবে। কে সবসময় আপনার মন আর হৃদয়ের ওপর সূক্ষ্ম প্রেশার সৃষ্টি করছে, কে আপনাকে বারবার অপরাধ বোধে ভুগাচ্ছে, আর কে ধীরে ধীরে আপনাকে তার ইচ্ছার কাছে নতি স্বীকার করানোর চেষ্টা করছে। এই যাত্রাটা অবশ্যই অস্বস্তিকর, কারণ যখন আপনি মানুষের আসল চেহারা চিনবেন, তখন আপনি প্রায়শই অবাক হবেন যে যাদেরকে আপনি নিজের মনে করতেন তারাই আসলে আপনাকে ম্যানিপুলেট করছিল। কিন্তু এই সত্যিটা জানা জরুরি, নইলে আপনি সবসময় সেই ভিড়ের অংশই হয়ে থাকবেন যারা অন্যের হাতের পুতুল। সুতরাং প্রশ্ন হলো, আপনি কি এখন এই মুখগুলোকে উপেক্ষা করবেন, নাকি চোখ খুলে দেখবেন কে আপনার সাথে আছে আর কে শুধু আপনার ওপর নিয়ন্ত্রণ চায়? মনে রাখবেন, নিষ্পাপ দেখাও ম্যানিপুলেশনের দুনিয়া একটা অস্ত্র। আর যদি আপনি এই ধরনের চরিত্রগুলো চিনে ফেলেন, তাহলে আপনি আর কখনোই তাদের ফাঁদে পড়বেন না। অধ্যায় 3, কিভাবে একজন মানুষকে দাস বানানো যায়। ভাবুন তো, আপনি কিভাবে একজন মানুষকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবেন? শিকল আর তালা দিয়ে? ভয় আর হুমকি দিয়ে? হয়তো এই পদ্ধতিগুলো কিছু সময়ের জন্য কাজ করবে, কিন্তু বেশি দিন নয়। আসল দাসত্ব কখনো শরীরের হয় না, এটা হয় মন আর আবেগের। আর যখন কেউ আপনার মনের উপর কবজা করে নেয়, তখন আপনার আর কোনো শারীরিক খাঁচার প্রয়োজন হয় না। এমন একটা সম্পর্কের কথা ভাবুন যেখানে আপনি প্রতিবার আপোষ করেন, প্রতিবার হ্যাঁ বলেন, এমনকি যখন আপনার মন বলছেন না। ধীরে ধীরে আপনার পরিচয় মুছে যেতে শুরু করে, আর আপনি সেই ব্যক্তির ইচ্ছে মতো বাঁচতে শুরু করেন। এটাই হলো আসল দাসত্ব। আর সবচেয়ে বড় চমক হলো, আপনি জানেনও না যেটা ঘটছে। এই প্রক্রিয়াটা সব সময় খুব সূক্ষ্ম হয়। এটা ছোট ছোট জিনিস দিয়ে শুরু হয়। যেমন একজন ব্যক্তি বারবার আপনার কাছে সাহায্য চায়। প্রথমে আপনি সাধারণভাবে করেন, তারপর আরও বেশি, আর ধীরে ধীরে যদি আপনি সাহায্য না করেন, তাহলে আপনার অপরাধ বোধ হতে শুরু করে। সেই অপরাধ বোধ আপনাকে একটা শিকলের মতো বেঁধে ফেলে। এখন তারা আপনাকে দিয়ে যা খুশি করাতে পারে, কারণ আপনি ফেঁসে গেছেন। এরপর আসে নির্ভরতা। কেউ বারবার বলে, আমি তোমাকে ছাড়া কিছুই করতে পারি না। শুরুতে আপনার মনে হতে পারে এটা ভালোবাসা বা যত্ন, কিন্তু সত্যিটা হলো এটা একটা ফাঁদ। আপনি নিজেকে সেই ব্যক্তির রক্ষাকর্তা হিসেবে দেখতে শুরু করেন, আর ধীরে ধীরে আপনার পুরো সময়, শক্তি আর সিদ্ধান্ত তাদের দিকে চলে যায়। এখন আপনি আর স্বাধীন নন, আপনি তাদের জন্য বাঁচছেন।
এটাই হলো দাসত্বের সবচেয়ে বিপজ্জনক রূপ। ম্যানিপুলেশনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আবেগ। যখন কেউ আপনার আবেগের তারে আঘাত করে, তখন আপনি ভাবেন যে আপনি আপনার মনের কথা শুনছেন, কিন্তু বাস্তবে আপনি অন্য কারো সুরে নাচছেন। কতবার আপনি দেখেছেন যে মানুষ তাদের বিষাক্ত সম্পর্ক থেকে বেরোতে পারে না, কারণ তাদের মনে হয় যে যদি তারা চলে যায় তাহলে অন্য ব্যক্তিটি ধ্বংস হয়ে যাবে। এই ভাবনাটাই হলো আসল খাঁচা। আসল রহস্যটা হলো কখনো কখনো এই দাসত্ব এতটাই অদৃশ্য থাকে যে ভুক্তভোগী নিজেই একে ভালোবাসার নাম দেয়। তাদের মনে হয় যে এটা ত্যাগ, এটা বিশ্বস্ততা, কিন্তু বাস্তবে এটা শুধু একটা সুচতুর ম্যানিপুলেশন। আর ম্যানিপুলেটরের সবচেয়ে বড় জয় হলো তখন যখন ভুক্তভোগী তার দাসত্বকে ভালোবাসা মনে করে খুশি হতে শুরু করে। এখন প্রশ্ন ওঠে, এর থেকে কি পালানো সম্ভব? হ্যাঁ, কিন্তু তার জন্য প্রথমে আপনার সচেতনতা প্রয়োজন। এটা বোঝা জরুরি যে কোনো সম্পর্ক তখনই স্বাস্থ্যকর হয় যখন দুজন মানুষ স্বাধীন থেকে একে অপরকে বেছে নেয়। যদি কোনো সম্পর্কে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন, নিজের স্বাতন্ত্র্যকে বিসর্জন দিচ্ছেন আর শুধু অন্য ব্যক্তির ইচ্ছামতো জীবনযাপন করছেন, তাহলে এটা ভালোবাসা নয়, এটা দাসত্ব। পৃথিবীর ইতিহাস দেখুন, সবচেয়ে বড় সাম্রাজ্যগুলো অস্ত্র দিয়ে নয়, বরং মন নিয়ন্ত্রণ করে তৈরি হয়েছিল। মানুষকে বিশ্বাস করানো হয়েছিল যে তারা নিজেদের জন্য শখের কাজ করছে, যখন বাস্তবে তারা অন্য কারোর লাভের জন্য কাজ করছিল। এই ফর্মুলাটা আজও ব্যক্তিগত জীবন, ব্যবসা আর সমাজে পুনরাবৃত্তি হয়। এখন ভাবুন, আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে ধীরে ধীরে আপনাকে নিজের হাতের পুতুল বানাচ্ছে, যে আপনার প্রতিটি পছন্দের ওপর প্রশ্ন তোলে, আপনাকে অপরাধ বোধে ভোগায় আর আপনাকে বিশ্বাস করায় যে তার সুখ আপনার উপর নির্ভর করে? যদি হ্যাঁ, তাহলে বুঝবেন যে এই দাসত্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মনে রাখবেন, সবচেয়ে বিপজ্জনক কারাগার হলো সেইটা যার দেওয়াল দেখা যায় না, আর সবচেয়ে বড় মালিক হলো সেই যে আপনাকে বিশ্বাস করায় যে আপনি স্বাধীন, যখন বাস্তবে আপনি তার অদৃশ্য শিকলে বাঁধা। তাই এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি সেই ব্যক্তি হয়ে থাকবেন যে ধীরে ধীরে অন্য কারো দাসে পরিণত হয়, নাকি সেই ব্যক্তি যে এই ফাঁদগুলো চিনে নিজের জীবনের মালিক হয়ে ওঠে? অধ্যায় 4, ম্যানিপুলেশনের সারমর্ম। আপনি কি কখনো ভেবে দেখেছেন ম্যানিপুলেশনের আসল শক্তিটা কোথায় লুকিয়ে আছে? এটা কি শুধু মানুষকে বোকা বানানো, নাকি এটা মাইন্ড গেম খেলা? বাস্তবতা এর চেয়ে অনেক গভীর এবং বিপজ্জনক। ম্যানিপুলেশনের সারমর্ম বোঝাটা অনেকটা একজন জাদুকরের আসল কৌশল ধরে ফেলার মতো। যখন আপনি কোনো জাদু দেখেন, তখন আপনার মনে হয় যে জাদুকর অসম্ভব কিছু করে দেখিয়েছে, কিন্তু সত্যিটা হলো সে শুধু আপনার মনোযোগটা সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল যেখানে আসল খেলাটা চলছিল। আর ঠিক এটাই ম্যানিপুলেশনেও হয়। এটা হলো কাউকে সেটাই দেখানো যা সে দেখতে চায়, আর যা আসলে ঘটছে সেটা লুকিয়ে রাখা। ভাবুন তো, কতবার আপনি শুনেছেন যে কেউ বলছে, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। শুনতে খুব মিষ্টি লাগে, তাই না? কিন্তু কখনো কখনো এই বাক্যের পেছনে স্বার্থপরতা লুকিয়ে থাকে। ম্যানিপুলেটর ঠিক এটাই করে। তারা আপনাকে বিশ্বাস করায় যে তাদের প্রতিটি কথা আপনার লাভের জন্য, যখন বাস্তবে তাদের প্রতিটি পদক্ষেপ তাদের নিজেদের লাভের জন্য। ম্যানিপুলেশনের আসল খেলাটা আবেগের ওপর খেলা হয়। মানুষ তথ্যের চেয়ে অনুভূতি দ্বারা দ্রুত প্রভাবিত হয়। যদি কেউ আপনাকে অপরাধ বোধে ভোগায়, যদি কেউ আপনার অহংকারকে আঘাত করে, বা যদি তারা আপনার নিরাপত্তা বোধকে জাগিয়ে তোলে, তাহলে আপনার সিদ্ধান্তগুলো তাদের হাতের পুতুল হয়ে যায়। আর এটাই হলো ম্যানিপুলেশনের মূল, অন্যদেরকে তাদের নিজেদের আবেগ দিয়েই কন্ট্রোল করা। এই প্রক্রিয়াটা কখনো উচ্চ স্বরে হয় না। একজন ম্যানিপুলেটর খুব কমই সরাসরি আদেশ দেয়, তারা আপনাকে পরোক্ষভাবে চালিত করবে। যেমন কেউ বারবার সূক্ষ্ম প্রশংসা করে আর তারপর একদিন একটা অনুগ্রহ চায়। সেই মুহূর্তে আপনার মনে হবে যে এটা একটা ছোট কাজ, কিন্তু আসল সত্যিটা হলো তারা ধীরে ধীরে আপনাকে সেই মুহূর্তটির জন্যই প্রস্তুত করছিল। ম্যানিপুলেশনের সারমর্ম হলো ভুক্তভোগী যেন কখনোই অনুভব না করে যে তাকে ম্যানিপুলেট করা হচ্ছে। আসল জয় তখনই হয় যখন একজন ব্যক্তি গর্বের সাথে বলে যে এই সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি, যখন বাস্তবে সে ঠিক সেটাই করেছে যা ম্যানিপুলেটর চেয়েছিল। এখন ভাবুন, যদি কোনো সম্পর্কে আপনার কাছে বারবার ত্যাগ আশা করা হয় আর প্রতিবার আপনাকে এটা অনুভব করানো হয় যে এটা আপনার নিজেরই পছন্দ, তাহলে এটা কি আসল ভালোবাসা নাকি শুধু ম্যানিপুলেশন? এটাই হলো সবচেয়ে বড় দ্বিধা। ভুক্তভোগী নিজেও বুঝতে পারে না যে কখন তার সীমা লঙ্ঘিত হয়েছে। আসল রহস্যটা হলো ম্যানিপুলেশন সবসময় খারাপ উদ্দেশ্য নিয়ে আসে না। কখনো কখনো মানুষ ভালো উদ্দেশ্যেও এটি ব্যবহার করে। যেমন একজন বাবা মা তার সন্তানকে পড়াশোনায় মনোযোগী করার জন্য আবেগের ট্রিগার ব্যবহার করেন। পার্থক্য শুধু এটাই যে উদ্দেশ্যটা শুদ্ধ নাকি স্বার্থপর।
কিন্তু কৌশলটা একই থাকে, আবেগের ওপর নিয়ন্ত্রণ। তাই ম্যানিপুলেশনের সারমর্ম বোঝাটা জরুরি, না হলে আপনি বারবার এই ভ্রমে থাকবেন যে আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন, যখন অদৃশ্য সুতোগুলো অন্য কারো হাতে। মনে রাখবেন, ম্যানিপুলেশনের সবচেয়ে বড় বিপদ হলো এটি এতটাই স্বাভাবিক এবং মসৃণ যে ভুক্তভোগী টেরও পায় না, আর যখন সে বুঝতে পারে ততক্ষণে সে অনেক কিছু হারিয়ে ফেলে। এখন প্রশ্ন আপনার সামনে, আপনি কি আপনার জীবনের আসল মালিক হবেন, নাকি সেই চরিত্র যে শুধু অন্য কারোর লুকানো স্ক্রিপ্ট অনুসরণ করে? অধ্যায় 5, কিভাবে একজন মানুষকে চেনা যায় এবং তার আসল উদ্দেশ্য এবং তার সত্যিকারের অনুভূতি জানা যায়। কখনো কখনো একজন মানুষ যা দেখায় সে তা নয়। তার মুখে হাসি আর কথায় মিষ্টতা থাকে, কিন্তু তার মন আর মস্তিষ্কে অন্য কিছু চলে। প্রশ্ন হলো, সেই নকল পর্দার পিছনের সত্যিটা আপনি কিভাবে দেখবেন? কিভাবে আপনি কারোর আসল উদ্দেশ্য আর তার সত্যিকারের অনুভূতি বুঝবেন? প্রত্যেক মানুষই তার আসল উদ্দেশ্য লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু মানব প্রকৃতির সবচেয়ে বড় দুর্বলতা হলো একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার ছোট ছোট ইশারা, তার শারীরিক ভাষা আর তার কথার সুর তাকে ধরিয়ে দেয়। ভালোভাবে লক্ষ্য করুন, যখন কেউ কথা বলার সময় আপনার চোখে চোখ রাখতে এড়িয়ে যায় বা বারবার তার বক্তব্য বদলাতে থাকে, তখন এটা একটা লক্ষণ যে সে কিছু লুকাচ্ছে। যখন কেউ হাসে কিন্তু তার চোখে কোনো উষ্ণতা থাকে না, তখন সেই হাসিটা শুধু একটা মুখোশ। আর যখন কেউ অতিরিক্ত তোষামত করে, তখন সম্ভাবনা থাকে যে এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য আছে। আসল শিল্প হলো মানুষের বাইরের স্তরটা সরিয়ে তার ভেতরের সত্য পর্যন্ত পৌঁছানো। ভাবুন, আপনার একজন সহকর্মী আছে যে সবসময় আপনার প্রশংসা করে। প্রথম নজরে আপনার মনে হবে যে সে সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তার প্রশংসা সবসময় এমন সময় আসে যখন তার আপনার কাছ থেকে কোনো কাজ করিয়ে নেওয়ার প্রয়োজন হয়। তার আসল উদ্দেশ্য তার সময়ানুবর্তিকার দ্বারাই প্রকাশিত হয়। ম্যানিপুলেটররা এই দক্ষতায় পারদর্শী। তারা অন্যের মনস্তত্ত্ব পড়ে আর তাদের দুর্বলতাকে কাজে লাগায়। কিন্তু যদি আপনি এই দক্ষতাটা শিখে নেন, তাহলে আপনি শুধু অন্যের ফাঁদ এড়াতে পারবেন না, বরং আপনার সম্পর্কগুলোকেও একটা সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন। কতবার এমন হয়েছে যে কোনো বন্ধু আপনাকে তখনই ফোন করে যখন তার সাহায্যের প্রয়োজন, কিন্তু যখন আপনার তাকে প্রয়োজন তখন সে অনুপস্থিত। এই প্যাটার্নটাই তার সত্যিকারের অনুভূতি প্রকাশ করে। উদ্দেশ্য সবসময় কথা থেকে নয়, বরং কাজ এবং ধারাবাহিকতা থেকে বোঝা যায়। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, প্রত্যেক মানুষের কোনো না কোনো ট্রিগার থাকে। কিছু মানুষ সম্মান চায়, কিছু মানুষের দুর্বলতা হলো মনোযোগ, আর কেউ ক্ষমতা চায়। যদি আপনি এই ট্রিগারটা চিনে ফেলেন, তাহলে আপনি তাদের ভেতরে উঁকি মেরে বুঝতে পারবেন যে কোন জিনিসটা তাদের চালায়। কিন্তু মনে রাখবেন, এই দক্ষতাটা শুধু অন্যদের রাজভ্যাসের জন্য নয়, বরং নিজেকে রক্ষা করার জন্য। যখন আপনি জানতে পারবেন যে সামনের ব্যক্তিটি সত্যিই আপনার সাথে আছে নাকি শুধু তার স্বার্থ পূরণ করছে, তখনই আপনি আপনার সিদ্ধান্তগুলো বুদ্ধিমানের মতো নিতে পারবেন। আসল অনুভূতি প্রায়ই কথার চেয়ে নীরবতায় বেশি লুকিয়ে থাকে। যখন কেউ আপনার উপর বিরক্ত কিন্তু বলে আমি ঠিক আছি, আর তার চোখ অন্য কিছু বলছে, তখন সেই নীরবতাকে বিশ্বাস করুন। কারণ কথা মিথ্যা বলতে পারে, কিন্তু শরীর আর আবেগ খুব কমই মিথ্যা বলে। তাই পরের বার যখন কেউ আপনাকে প্রভাবিত করার চেষ্টা করবে, বা আপনাকে অপরাধ বোধে ভোগাবে, বা খুব মিষ্টি কথা দিয়ে আপনাকে প্রভাবিত করবে, তখন শুধু তার কথা শুনবেন না, তার কাজ, তার শারীরিক ভাষা আর তার প্যাটার্নগুলো লক্ষ্য করুন। সেখান থেকেই আপনি তার আসল উদ্দেশ্য আর আসল অনুভূতি জানতে পারবেন। আর এটাই হলো বেঁচে থাকার সবচেয়ে বড় রহস্য। মানুষকে সেভাবে দেখা যেভাবে তারা আসলে, সেভাবে নয় যেভাবে তারা নিজেদের দেখায়। অধ্যায় 6, একজনের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করা। ভাবুন তো, যদি কেউ আপনার মনের ভেতরে বসে আপনাকে এটা অনুভব করায় যে আপনি যে সিদ্ধান্তই নিচ্ছেন সেটা আপনার নিজের, কিন্তু বাস্তবে পুরোটাই অন্য কারো পরিকল্পনার অংশ। এটাই হলো চিন্তা ভাবনা নিয়ন্ত্রণের আসল খেলা। মানুষ বিশ্বাস করে যে তাদের চিন্তা ভাবনা তাদের নিজের, কিন্তু বাস্তবতা হলো আমাদের বেশিরভাগ চিন্তা ভাবনাই বাইরের দুনিয়া দ্বারা প্রভাবিত। মিডিয়া, সমাজ, বন্ধু এবং পরিবার সবাই আমাদের মাথায় ধারণা রোপণ করে, আর ম্যানিপুলেটর এই দুর্বলতাটাই ব্যবহার করে। ভাবুন, কেউ সূক্ষ্মভাবে বারবার একটা কথা পুনরাবৃত্তি করছে যে আপনি কোনো একটা কাজে ভালো নন। শুরুতে আপনি এটা উপেক্ষা করবেন, কিন্তু যখন একই কথা বারবার শোনা যায়, তখন সেটা ধীরে ধীরে আপনার অবচেতনে ঢুকে যায়। আর একদিন আপনি নিজেই বিশ্বাস করতে শুরু করেন যে হয়তো আপনি সত্যিই সক্ষম নন। এটাই হলো পুনরাবৃত্তির জাদু। একটা চিন্তাকে
কথাকে বারবার বলে সেটাকে আপনার বাস্তবে পরিণত করা। ম্যানিপুলেটর প্রায়ই ফ্রেমিং ব্যবহার করে। কোনো কিছুকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে সেটা আপনার মাথায় স্বয়ংক্রিয়ভাবে সঠিক মনে হয়। যেমন কেউ বলল, যদি তুমি আমার কথা না শোনো তাহলে লোকেরা তোমাকে স্বার্থপর মনে করবে। এখানে একটা বিকল্প দেয়া হয়েছে, কিন্তু ফ্রেমিংটা এমন যে আপনার মনে হবে যদি আপনি মানা করেন তাহলে আপনাকে খারাপ মানুষ বলা হবে। আপনার মন সেই ফাঁদে আটকে যাবে। আসল রহস্যটা হলো ম্যানিপুলেটর আপনাকে কখনো সরাসরি বাধ্য করে না, তারা আপনাকে পছন্দের ভ্রম দেয়। আপনার মনে হয় যে আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই সিদ্ধান্তটা আগে থেকেই সাবধানে তৈরি করা হয়েছিল। এটাই হলো সবচেয়ে বিপজ্জনক ম্যানিপুলেশন, যেখানে একজন ব্যক্তি নিজেকে স্বাধীন মনে করেও পুতুল হয়ে যায়। এখন ভাবুন, কতবার আপনি এমন কিছু কিনেছেন শুধু কারণ কোনো বিজ্ঞাপন আপনাকে অনুভব করিয়েছিল যে এই পণ্যটা আপনার প্রয়োজন। আপনি বাধা দিচ্ছিলেন, ভাবছিলেন আমার এটার প্রয়োজন নেই, কিন্তু তারপর বিজ্ঞাপনটি আপনার ভেতর একটা আকাঙ্ক্ষা তৈরি করলো। আর যখন আপনি সেটা কিনলেন তখন আপনার মনে হলো যে এই সিদ্ধান্তটা আপনার নিজের। এটাই হলো আপনার ইচ্ছার বিরুদ্ধে ম্যানিপুলেশন, এবং সেটাকে আপনার পছন্দ বানানো। অধ্যায় 7, একজনের ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে কাজ করানো এবং সেটাকে তার পছন্দ বানানো। একটু ভাবুন, কেউ আপনাকে দিয়ে এমন কিছু করালো যেটা আপনি কখনোই করতে চাননি, আর আশ্চর্যের বিষয় হলো সেই কাজটা করার পর আপনার ভালোও লাগছে। এটাই হলো ম্যানিপুলেশনের সবচেয়ে বিপজ্জনক এবং আকর্ষণীয় রূপ, যখন একজন ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধেও কোনো কাজ করতে প্রভাবিত হয় এবং তারপর সেই কাজটাকে নিজের পছন্দ মনে করে পছন্দ করতে শুরু করে। একটা বাচ্চার কথা ভাবুন, যে সবজি খেতে একদম পছন্দ করে না, কিন্তু যদি কেউ তার প্লেটটা রঙিন করে সাজিয়ে দেয়, একটা গল্প বানিয়ে বলে যে এই পালং শাক তোমাকে সুপারম্যানের শক্তি দেবে, তাহলে বাচ্চাটা বাধা দেবে না, বরং সে উত্তেজিত হয়ে খাবে। সে সেটাই করলো যেটা সে করতে চায়নি, কিন্তু তাকে এটা অনুভব করানো হলো যে এটা তার লাভের জন্য এবং তার ইচ্ছাতেই হয়েছে। একইভাবে বড় পর্যায়েও একই জিনিস ঘটে। একজন কর্মচারীকে বিশ্বাস করানো হয় যে ওভারটাইম কাজ করাটা তার অনুগতের প্রতীক। ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করে যে কোম্পানির জন্য অতিরিক্ত ঘন্টা দেওয়াটা তার নিজের পছন্দ। বাস্তবে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু উপস্থাপনাটা এতটাই স্মার্ট ছিল যে সে সেটাকেই তার খুশি বানিয়ে ফেলল। আসল জাদু তো তখনই ঘটে যখন ম্যানিপুলেট হওয়া ব্যক্তি নিজেই বলে, আমি এই পদক্ষেপটা নিজের খুশির জন্য নিয়েছি, কিন্তু সত্যিটা হলো সেই খুশির সংজ্ঞাটা তার ভেতরে আগে থেকেই রোপণ করা হয়েছিল। কতবার আপনি এমন কোনো পণ্য কিনেছেন শুধু কারণ আপনাকে বিশ্বাস করানো হয়েছিল যে এটা আপনার পরিচয় উন্নত করবে। আপনি বাধা দিচ্ছিলেন, ভাবছিলেন আমার এটার প্রয়োজন নেই, কিন্তু তারপর বিজ্ঞাপনটা আপনার ভেতর একটা আকাঙ্ক্ষা তৈরি করলো। আর যখন আপনি সেটা কিনলেন তখন আপনার মনে হলো যে এই সিদ্ধান্তটা আপনার নিজের। এটাই হলো আপনার ইচ্ছার বিরুদ্ধে ম্যানিপুলেশন, এবং সেটাকে আপনার পছন্দ বানানো। ম্যানিপুলেটর এই কৌশলটা সম্পর্ক নিয়ন্ত্রণেও ব্যবহার করে। একজন সঙ্গী তার অন্য সঙ্গীকে বিশ্বাস করাতে পারে যে ত্যাগ করাই ভালোবাসার সবচেয়ে বড় প্রতীক। ধীরে ধীরে ভুক্তভোগী তার নিজের ইচ্ছার বিরুদ্ধেও প্রতিবার ত্যাগ করে খুশি হতে শুরু করে। এটা শুনতে ভয়ানক লাগতে পারে, কিন্তু এটাই মানব মনস্তত্ত্বের সবচেয়ে দুর্বল অংশ। একজন ব্যক্তি তার নিজের কাজকে ন্যায্য প্রমাণ করতে চায়, তাই যখন তাকে কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করতে বাধ্য করা হয় তখন তার মন স্বয়ংক্রিয়ভাবে সেটাকে ইতিবাচকভাবে দেখানোর কারণ খুঁজে বের করে। আর এই মুহূর্তটাই ম্যানিপুলেটরের জন্য একটা জয়। এখন ভাবুন, কতবার আপনি কোনো কাজের জন্য না ভেবেও শেষে হ্যাঁ বলে দিয়েছেন এবং পরে নিজেকে বুঝিয়েছেন যে এটা আপনার নিজেরই সিদ্ধান্ত ছিল। এটাই সেই সূক্ষ্ম ম্যানিপুলেশন যা আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করায় এবং সেটার প্রশংসক বানিয়ে দেয়। কিন্তু সচেতনতাই হলো প্রথম অস্ত্র। যদি আপনি চিনতে পারেন যে কেউ ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা বদলাচ্ছে, আপনাকে অপরাধবোধ বা প্রশংসার জালে ফাঁসাচ্ছে, তাহলে আপনি এই অদৃশ্য ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন। মনে রাখবেন, ম্যানিপুলেশনের চূড়ান্ত জয় তখনই হয় যখন ভুক্তভোগী নিজেই তার দাসত্বকে স্বাধীনতা মনে করতে শুরু করে। আর চূড়ান্ত স্বাধীনতা তখনই আসবে যখন আপনি আপনার সিদ্ধান্ত সম্পর্কে এতটাই সচেতন হয়ে যাবেন যে কেউ আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে চালাতে পারবে না। কারণ শেষ পর্যন্ত আসল স্বাধীনতা তখনই যখন আপনি নিজের স্বচ্ছতা এবং সচেতনতা দিয়ে আপনার সিদ্ধান্ত
নেন। মনে রাখবেন, দুনিয়াটা একটা খেলা, কিন্তু জেতে শুধু সেই যে খেলাটা বোঝে। সংক্ষেপে এই বইটি আমাদের শেখায় যে কিভাবে কৌশলী বা ম্যানিপুলেটিভ মানুষদের চিনে তাদের মানসিক খেলা থেকে নিজেকে রক্ষা করা যায় এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা যায়। এই ছিল দ্য আর্ট অফ ম্যানিপুলেশন বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।